আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সো আজ আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা জব অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন প্রপারলি, A to Z। হ্যাঁ, টোটাল ডিটেলসটা আজকে আমরা দেখব। হ্যাঁ, সো যারা জব অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন তারা অ্যাট ফার্স্ট বইএসএলের যে নোটিশটা এটা ফলো করবেন, কারণ বইএসএলের নোটিশে আমাদের আপডেট যে জব অ্যাপ্লিকেশন ফর্ম ওইটা ওরা হচ্ছে আপনার নোটিশে পাওয়া যাবে। হ্যাঁ, সো আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পরে আপনারা এরকম একটা ফর্ম পাবেন। খুব একটা আপডেট হয় না, টোটাল ডিটেলস টোটাল ইনফরমেশনগুলো সেম থাকে। সো এই ইনফরমেশন যদি কোনো চেঞ্জ না হয় সেই ক্ষেত্রে আপনারা আমার এই জব ফর্মটা আপনারা ইউজ করতে পারবেন, কারণ এইখানে আপনার যে ফর্মালিটিসগুলো প্রয়োজন সেগুলো সব কিছু ফিল আপ করা আছে। জাস্ট আপনারা যে কোনো একটা ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে জাস্ট আপনাদের নাম ডিটেলসগুলো শুধু বসায় নেবেন। আর এটার যে রেজুলেশন প্লাস হচ্ছে আপনার সাইজ, যে কেবিটা চাইছে এটা হচ্ছে 50 কেবির নিচে আছে, 45 কেবির একটা ফাইল। সো আপনাদের ফাইল কমানো বা ফাইলের ঝামেলাটাও থাকবে না, সাইজ কমানোর ঝামেলাটা। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে যদি চেঞ্জ না হয় সেই ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ইউজ করতে পারেন। এটা আমি গুগল ড্রাইভে আপনাদের জন্য লিঙ্ক দিয়ে রাখবো। ওকে, সো অ্যাট ফার্স্ট আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এইখানে জব অ্যাপ্লিকেশন ফর্ম আপডেট 2024 এটা এখানে লেখা থাকবে। আর এই পাশে SL1598 মানে আপনার সিরিয়াল নাম্বার। সো সিরিয়াল নাম্বারটা লেখা থাকবে না, এটা আপনার একটু কষ্ট করে লিখে নিতে হবে। হ্যাঁ, সো এখানে আপনার সিরিয়াল নাম্বার যেটা সেটা লিখে নেবেন। এখন কথা হচ্ছে সিরিয়াল নাম্বার আপনি কোথায় পাবেন বা আপনার সিরিয়াল নাম্বার কত। তো সেই ক্ষেত্রে আপনি সিরিয়াল নাম্বার দেখার জন্য আপনি চলে যাবেন বইএসএল আমাদের যখন নোটিশ দেয় যে আপনারা জব অ্যাপ্লিকেশন ফিল আপ করে এত তারিখের মধ্যে দিবেন। সো ওই নোটিশে কিন্তু একটা তালিকা প্রকাশ করে, উত্তীর্ণদের তালিকা। ওই তালিকাতেই কিন্তু আপনার সিরিয়াল নম্বরটি আছে। ওকে, সো আপনি বইএসএলের নোটিশ থেকে যখন ওই তালিকাটি ওপেন করবেন পিডিএফটা, সো পিডিএফটা ওপেন করার পরে এরকম একটা পিডিএফ পাবেন। এইখানে যারা উত্তীর্ণ ওই প্রার্থীদের নাম এখানে উল্লেখ করা আছে। প্লাস আপনি যদি এখানে আরেকটু ফলো করেন, এই পাশে যারা উত্তীর্ণ হয়েছে তাদের এটা হচ্ছে ইপিএস টপিক আইডি। ঠিক আছে, এটা হচ্ছে ইপিএস টপিক আইডি। এই আইডিটা আপনার প্রয়োজন হবে, মনে রাখবেন এটা হচ্ছে আপনার ইপিএস টপিক আইডি। এবং এই পাশে যে দেখতে পাচ্ছেন আরেকটা 101, 102, 103, 104 এটা হচ্ছে আপনার ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বর। ঠিক আছে, এই সিরিয়াল নম্বরটাই আমাদের ওইখানে প্রয়োজন হবে। এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে এক্সেলের সিরিয়াল নম্বর। এইটা আবার ভুল করে কেউ বসাবেন না, এটা হচ্ছে এক্সেলের সিরিয়াল নম্বর। এবং এই পাশে সে যেটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আপনার বইএসএলের জব অ্যাপ্লিকেশনের জন্য আপনার এই সিরিয়াল নম্বরটি প্রয়োজন হবে। ওকে, সো আপনারা সিরিয়াল নম্বরটা এখানে দেখে নেবেন আপনার সিরিয়াল নম্বরটা কত, এবং ইপিএস টপিক আইডিটা ওই সাথেই থাকবে। সো এখানে আপনারা চাইলে এটা সার্চ করেও দেখে নিতে পারবেন, আপনার নাম দিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন, অথবা জন্মসাল দিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন। ওকে, দেন আমরা চলে যাই জব অ্যাপ্লিকেশন ফর্মে। সিরিয়াল নম্বরটা ওইখান থেকে দেখে নেওয়ার পরে আপনি সিরিয়াল নম্বরটা এখানে বসায় দিবেন। সো এখানে বসায় দেওয়ার পরে আপনি চলে আসবেন আমাদের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে ইপিএস টপিক আইডি। সো ইপিএস টপিক আইডিটা দেখাইছি, আইডিটা কোথায় পাবেন আপনারা সেম বইএসএলের ওই যে সিরিয়াল নম্বর উত্তীর্ণদের যে তালিকা দিবে ওইখান থেকে আপনার ইপিএস টপিক আইডিটা সংগ্রহ করে এখানে আপনারা পেস্ট করে বসাই দিবেন। দেন আপনারা যদি আরেকটা স্টেপ আছে, দ্বিতীয় স্টেপ, সেটা হচ্ছে আপনি আপনার ইপিএস টপিক আইডিটা দেখতে পারবেন। সেটা হচ্ছে ইয়েতে বইএসএলের ওয়েবসাইটে কিভাবে যাবেন সেটা হচ্ছে আপনারা গুগলে সার্চ করবেন এইচআরডি কোরিয়া। আপনারা এই বিষয়টা সবাই জানেন, দেখুন গুগলে এখানে জাস্ট সার্চ করবেন এইচআরডি কোরিয়া লিখে। সো এইচআরডি কোরিয়া লিখে সার্চ করার সাথে সাথে
আপনাদের সামনে এরকম একটা ফার্স্ট লিঙ্ক চলে আসবে। আপনারা এই লিঙ্কটায় একটু ক্লিক দিয়ে এই লিঙ্কটায় প্রবেশ করবেন। ওকে, দেন আমরা ফার্স্ট লিঙ্কে চলে গেলাম। ফার্স্ট লিঙ্কে যাওয়ার পরে এখানে প্রসেসিংটা আপনারা জানেন, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে সি এক্সাম রেজাল্ট যেটা দেখতে পাচ্ছেন, এটার উপরে একটা ক্লিক দিবেন। দেন এখান থেকে আপনাকে দ্বিতীয় স্টেপে নিয়ে যাবে। একটু ওয়েট করবেন, এটা ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্ক স্পিডের উপরে। সো এখানে দেখতে পাচ্ছেন সি এক্সাম রেজাল্ট, এটাতে আরও একবার ক্লিক দিবেন এই কর্নারে। সো সি এক্সাম রেজাল্টের উপরে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা অপশন আসবে। সো এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে এখানে জন্মসাল, জন্ম মাস, তারপরে তারিখ দিয়ে এখানে কনফার্মে ক্লিক করলে এখানে আপনি আপনার ইপিএস আইডিটা দেখতে পারবেন। সো আমি দেখাই দিই। সো আমার প্রাইভেসির স্বার্থে আমি একটু হাইড রাখতেছি আমার ইনফরমেশনগুলা। সো আমি এখানে কনফার্ম করলে আপনার ডিটেলস সব কিছু ঠিক থাকলে দেখুন এখানে আমাদের ইপিএস টপিক আইডিটা কিন্তু চলে আসছে। ওকে, সো এখান থেকে আপনি চাইলে এইভাবেও আপনার ইপিএস টপিক আইডিটা দেখে নিতে পারেন। এটা কিন্তু আমাদের ইপিএস টপিক আইডি, যেটা বয়েসেলের ওয়েবসাইট, ওইখানেও ওই পিডিএফেও এইটাই আপনার ওইখানে দেওয়া আছে। ওকে, সো এখান থেকে আমরা এখন চলে যাব নেক্সট অপশনে। সো আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ফিরে আসলাম। সো ইপিএস টপিক আইডিটা এখানে বসাই দিবেন। দেন আপনার এনআইডি নম্বরটা খুব সুন্দরভাবে বারবার রিচেক করে এখানে এনআইডি নম্বরটা বসিয়ে দিবেন। সবগুলো চাইলে ক্যাপিটাল লেটার দিতে পারেন, নো প্রবলেম। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশটা দিয়ে দিবেন। দেন তারপর এখানে আছে ফুল নেমটা আপনার আইডি কার্ডের যেভাবে, পাসপোর্টে যেভাবে দেওয়া আছে সেম ওইভাবে এখানে বসাই দিবেন। দেন তারপর আছে ডেট অফ বার্থ আপনার পাসপোর্ট যেভাবে আছে, আইডি কার্ড যেভাবে আছে সেম ওইভাবে এখানে বসাই দিবেন। বসানোর সিস্টেমটা আপনি চাইলে কোরিয়ার রুলস অনুযায়ী বসাতে পারেন। প্রথমে বছর, তারপরে মাস, তারপরে তারিখ। ওকে, সো এভাবে বসাই দিতে পারেন, অথবা আমাদের রুলসে বসালেও প্রবলেম হবে না। ওকে, সো তারপরে এজ, আপনার বয়স কত হচ্ছে সেটা এখানে বসাই দিবেন। পাসপোর্ট অনুযায়ী আপনার বয়সটা, রাইট বয়সটা বসাই দিবেন। দেন তারপরে এখানে আপনার পাসপোর্ট নাম্বার, ভ্যালিড পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। অবশ্যই মাস্ট বি, এই অংশটুকু একটু ভালো করে রিচেক করে নেবেন, কারণ আপনার জব অ্যাপ্লিকেশনের মেন থিমই হচ্ছে এইটুকু। এগুলো অবশ্যই ঠিক রাখতে হবে, পাসপোর্ট নাম্বার। দেন পাসপোর্ট ইস্যু ডেট, সো অবশ্যই পাসপোর্ট ইস্যু ডেট পাসপোর্ট থেকে দেখে সুন্দর করে বসাবেন। ইস্যু ডেটটা ওই সেম ওইভাবে বসাবেন, প্রথমে সাল, তারপরে মাস, তারপরে প্রথমে বছর, তারপরে মাস, তারপরে তারিখ বা দিন। ওকে, সো পাসপোর্ট এক্সপিরিয়েশন ডেট, পিপি এক্সপিরিয়েশন ডেট অর্থাৎ পাসপোর্টের এক্সপায়ার ডেটটা যেটা, সেটা এখানে সুন্দর করে পাসপোর্ট দেখে সেমভাবে বসাই দিবেন। প্রথমে বছর, তারপরে মাস, তারপরে তারিখ। ওকে, দেন এখানে রিজিয়ন অফ অরিজিন, যেটা হচ্ছে আপনার আপনি কোন সিটিতে বসবাস করেন। আপনি যদি মেজর সিটি অথবা যদি আপনি ঢাকার ভিতরে বসবাস করেন, সেই ক্ষেত্রে আপনারা, বা যেটা জেলা পর্যায়ে শহরে বসবাস করলে আপনারা মেজর সিটিতে দিতে পারেন, অথবা একটু নর্মাল যেটা বাজার পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে, সেই ক্ষেত্রে আপনারা স্মল সিটি দিয়ে দিবেন। সো অথবা একেবারে গ্রাম পর্যায়ে হলে আপনারা ফ্রম ভিলেজ, মিডিয়াম ভিলেজ, অথবা ফিশিং এরিয়াতে হলে আপনারা ফিশিং ভিলেজ দিয়ে দিতে পারেন। সো এগুলা কোনো ম্যাটার না, আপনি একটা দিয়ে দিবেন, সমস্যা নেই। সো তারপরে আছে জেন্ডার, আপনি এখানে জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। সো এখানে যে আছে ব্ল্যাক রেড বাটন গোল, যে সার্কেলটা যে ভরাট করা আছে বৃত্তটা, সো বৃত্তটা এটা এক্সেল ফাইলের মাধ্যমে ভরাট করা যায়। আপনারা প্রত্যেকটা ইয়ের উপরে ডাবল ক্লিক দিবেন, ডাবল ক্লিক দিলে আপনার সামনে ভরাট করা অপশনটা চলে আসবে। ওকে, আর আমি এই ফাইলটা আপনাদের জন্য দিয়ে রাখবো, আপনারা এই ফাইলটা এডিট করে নিতে পারবেন, নো প্রবলেম। ওকে, দেন এখানে তারপরে আপনার বৈবাহিক অবস্থা, যদি আপনি বিবাহ করে থাকেন তবে ম্যারিড দিবেন, অথবা বিবাহ না করলে সিঙ্গেল দিবেন, ডিভোর্স প্রাপ্ত হলে ডিভোর্স। ওকে, সো এখানে এটা আর বেশি এক্সপ্লেন করার কিছু নাই। সো তারপরে আমাদের আছে ভাই ডেট অফ এক্সাম,
অর্থাৎ এইখানে দেখুন মেডিকেল এক্সামিনেশন, হ্যাঁ, আপনি মেডিকেল যে করাইছেন সিভিল সার্জন কাছ থেকে যে মেডিকেলটা করাইছেন, মেডিকেলটা কত তারিখে হয়েছে সেটা এখানে বসাই দিবেন। সেমভাবে প্রথমে বছর, তারপরে মাস, তারপরে দিন। ওকে, সেমভাবে বসাই দিবেন। সো দেন তারপরে এখানে দেখুন মেডিকেল সেন্টার, ঠিক আছে। সো মেডিকেল সেন্টারটা হচ্ছে আপনি কোন সেন্টার থেকে মেডিকেল করাইছেন, মেডিকেল সেন্টারটা আপনি কোন সেন্টার থেকে মেডিকেল করাইছেন সেটা এখানে দিয়ে দিবেন। সো আপনি যে মেডিকেল করাইছেন এই মেডিকেল সেন্টারটা দেখবেন যে আপনার মেডিকেল যে ফর্ম দিয়েছে সিভিল সার্জন থেকে, ওই ফর্মের একদম নিচে মেডিকেল সেন্টারটা দেওয়া থাকে। সো এখান থেকে দেখে মেডিকেল সেন্টারটা এখানে বসাই দিবেন, সাথে সিএসটা অ্যাড করে দেবেন। সিএসটা অ্যাড করে দিবেন বিকজ এখানে আপনার সিভিল সার্জন, সিএস মিনস, সো এখানে সিএসটা অ্যাড করে তারপরে আপনারা বসাবেন, এটাই বেটার হয়, কারণ সিভিল সার্জন থেকে অনুমোদনপ্রাপ্ত, তারপরে আপনার মেডিকেল সেন্টারের নামটা বসাই দিবেন। ওকে, সো এখানে সিএসটা অ্যাড করে দেবেন। ওকে, দেন তারপরে এখানে বাকি যেগুলো আছে এগুলো সব নর্মাল রাখবেন, ঠিক আছে, এগুলো সব নর্মাল রাখবেন। আপনার এখানে এক্সট্রা কিছু চিন্তা ভাবনা করার দরকার নাই, সবগুলো নর্মাল রাখবেন। ওকে, দেন আপনার হাইট কত সেন্টিমিটার মেডিকেল সার্টিফিকেটে যেভাবে দেওয়া আছে সেম ওইভাবে এখানে বসাই দিবেন। দেন আপনার ওয়েট, ওজন কতটুকু সেটাও সেম মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী বসাই দিবেন। তারপরে এখানে এটা 1.0 দেওয়া থাকবে, এটাও 1.0 দেওয়া থাকবে। দেন এইগুলো নিয়ে আপনার চিন্তা করার কিছু নেই। দেন তারপর আছে ফোন নম্বর, ফোন নম্বরে এখানে হোম, ফোন নম্বরটা অবশ্যই হোমে অর্থাৎ মোবাইল অন, সরি এটা হচ্ছে অন, আপনার নিজের পার্সোনাল যে ফোন নাম্বারটা আপনি ইউজ করেন ওইটা +880 অর্থাৎ আমাদের কান্ট্রি কোড +88 এটা সহ ফোন নাম্বারটা দিবেন। ওকে, সো ফোন নাম্বার, নিজের ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে হোম, আপনার বাসার যে কারোর একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। দেন আপনার রিলেটিভ, আপনার নিকটাত্মীয় যে কারোর একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন, কিন্তু মাথায় রাখবেন ফোন নম্বর সবগুলা কোনোটার সাথে কোনোটা যেন ম্যাচ না করে। ওকে, ফোন নম্বর একই হওয়া যাবে না, ফোন নম্বরের ডিজিটগুলো যেন আলাদা হয়। ওকে, দেন এখানে আপনার বাবা অথবা মা কারোর একটা নাম এবং অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে, যে অ্যাড্রেসে যদি কোনোভাবে ওয়েসেল থেকে কোনো ডকুমেন্ট প্রেরণ করে ওই অ্যাড্রেসের জন্য যায়। এই কারণে এখানে আপনি বাবা অথবা মা যে কাউরে দিতে পারেন, দেওয়ার সুন্দর করে ওনার আইডি কার্ড অনুযায়ী ওনার নামটা এখানে লিখে দিবেন, এবং তারপরে আইডি কার্ডে দেখবেন যে আইডি কার্ডের পিছনে সুন্দর করে ডিটেলস দেওয়া থাকে অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন। ওকে, দেন এখন এইখানে আসছে আমাদের ইন্ডাস্ট্রি। সো আপনি যদি ফিশিংয়ে হন, সরি ম্যানুফ্যাকচারিংয়ে হন, তাহলে আপনি ম্যানুফ্যাকচারিংটা সিলেক্ট করে দিবেন, কনস্ট্রাকশন হলে কনস্ট্রাকশন, ফিশিং হলে ফিশিং, শিপ বিল্ডিং হলে শিপ বিল্ডিং, ঠিক আছে। সো আমি ফিশিংয়ে আছি, এই কারণে আমার এখানে ফিশিংটা সিলেক্ট করা আছে। সো আপনারা এখানে যেটাতে সেটাই ডাবল ক্লিক দিয়ে সুন্দর করে ভিতরটা ভরাট করে দেবেন। ওকে, সাব ক্যাটাগরি, এখন আসি আমরা সাব ক্যাটাগরি। সো সাব ক্যাটাগরির যে বিষয়টা, সাব ক্যাটাগরি এটা আপনারা কোথায় পাবেন? সো বয়েসেল থেকে আমাদের নমুনা একটা ফর্ম দেওয়া হয়েছিল। আপনারা যদি বয়েসেলের যে পেজটা, বয়েসেলে যখন সার্কুলার নোটিশটা দেয়, ওইখানে আমাদের একটা নমুনা ফর্ম দেওয়া হয়েছিল, হ্যাঁ। সো ওই নমুনা ফর্মে দেখবেন যে একদম নিচে আসলে এখানে ক্যাটাগরিগুলো দেওয়া আছে, হ্যাঁ। যারা আপনারা কনস্ট্রাকশন আছেন, কনস্ট্রাকশনের যে ক্যাটাগরিগুলো আছে এইখান থেকে 3টা ক্যাটাগরি আপনারা ওইখানে দিয়ে দিবেন। ওকে, নো প্রবলেম, সমস্যা হবে না। এখান থেকে 1 নম্বর ক্যাটাগরিটা সাজেস্টেড এবং 7 এবং 8 এই দুইটা দিয়ে দিবেন। আর যারা আছেন ফিশিংয়ে আপনাদের 3টা অপশন থাকে ক্যাটাগরির। সো ফিশিংয়ে 3টাই ক্যাটাগরি আছে, এই 3টাই দিয়ে দিবেন। এবং শিপ বিল্ডিং ক্যাটাগরিতে এখানে আপনারা 3টা ক্যাটাগরি পছন্দ মতো সিলেক্ট করে নিয়ে এখানে বসাই দিবেন। ওকে, দেন আপনারা ক্যাটাগরি গেল। দেন এখানে আপনি কত স্যালারি এক্সপেক্ট করতেছেন সেটা, এখন আপনার কোরিয়ার যে স্যালারির যে রেঞ্জটা সে অনুযায়ী এখানে 22,000 KRW অর্থাৎ কোরিয়ান অন বা কোরিয়ান টাকা, ঠিক আছে। সো এটা দিয়ে দিবেন 22 লাখ অন। ওকে, সমস্যা নেই। দেন এখানে স্কিল টেস্ট, আপনি কি স্কিল টেস্ট দিছেন কিনা, হ্যাঁ,
স্কিল টেস্ট যদি দিয়ে থাকেন এখানে ইয়েস বসায় দিবেন, জাস্ট ওয়াই থাকলে এটা ইয়েস, এখানে ওয়াই অবলিক দিয়ে এন থাকবে। সো আপনারা চাইলে এই পাশে টিক মার্ক দিতে পারেন, অথবা এই পাশে আপনারা জাস্ট ইয়েস রাখলেও চলবে। ওকে, সো নো প্রবলেম। দেন এখন আমরা চলে আসবো একাডেমিক ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আপনি কতদূর পড়াশোনা করছেন, লাস্ট আপনি কোন ডিগ্রিটা অর্জন করছেন সেটা এখানে উল্লেখ করে দিবেন। হ্যাঁ, যদি লাস্টে আপনি এসএসসি কমপ্লিট করে থাকেন সেই ক্ষেত্রে হাই স্কুল দিবেন, লাস্টে যদি জেএসসি কমপ্লিট করে থাকেন সেই ক্ষেত্রে জুনিয়র হাই স্কুল এটা দিয়ে দেবেন। দেন যদি আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাসোসিয়েট ডিগ্রি এটা দিয়ে দেবেন। হ্যাঁ, সো এটাই হচ্ছে আর কি এখানে সিস্টেমটা। দেন তারপরে আপনার আছে অ্যাপ্লিক্যান্ট ব্যাংক নেম। সো ব্যাংক নেম পেয়ে আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংকের নামটা এখানে দিবেন। দেন আপনি ব্রাঞ্চ নেম, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন ওই ব্যাংকের কোনো না কোনো একটা ব্রাঞ্চে অ্যাকাউন্টটা করা হয়েছে, সো ওই ব্রাঞ্চ নেমটা দিয়ে দেবেন। এবং ব্যাংক কোড এটা হচ্ছে ডাচ বাংলার ব্যাংক কোড। আদার্স যে কোনো ব্যাংক কোড আপনি গুগলে জাস্ট ব্যাংক কোড লিখে ওই ব্যাংকের নাম ডাচ বাংলা ব্যাংক কোড এতটুকু লিখে সার্চ করলে আপনার এখানে চলে আসবে ব্যাংক কোডটা। সো আপনি ব্যাংক কোডটা ওইখান থেকে কপি করে এখানে বসাই দিবেন। দেন অ্যাকাউন্ট নম্বর, আপনার অ্যাকাউন্ট নম্বরটা এখানে সুন্দর করে বসাই দিবেন। ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে যে নাম্বারটা পেয়েছেন ওই নাম্বারটা এখানে বসাই দিবেন। দেন এখানে ইমেল অ্যাড্রেস, আপনার ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। সো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে ইমেল অ্যাড্রেসটা অবশ্যই মাস্ট বি সবগুলা স্মল লেটার দিবেন। দেন এখানে গেল। দেন এখন আমাদের যে কাজের সিটি, সো এটা চাইলে কেউ চুজ দিতে পারেন। সো এখানে চুজ দেওয়ার কিছু নাই, আপনারা নর্মালি সব এনইসিটি দিয়ে রাখবেন। আর এখানে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস আছে, আপনি যখন এনইসিটি দিয়ে দিবেন তখন আর এখানে চয়েস দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, নো প্রবলেম এটা। এখন এখানে আছে আমাদের নেক্সটে ইন্ডাস্ট্রিতে এখানে ফিশিং দিবেন, যেহেতু আপনি ফিশিংয়ে, সো আপনি ফিশিং দিবেন। যদি আপনি ম্যানুফ্যাকচারিং হন ইন্ডাস্ট্রিতে ম্যানুফ্যাকচারিং দিবেন। দেন টেস্ট ডেট, অর্থাৎ আপনার এই ফিশিংয়ের যে এক্সাম দিয়েছেন এক্সামের ডেটটা এখানে বসাই দিবেন। এখন কথা হচ্ছে আপনি এক্সাম ডেটটা কোথায় পাবেন। ওকে, আমি এক্সাম ডেটটা কোথায় পাবেন সেটা দেখাই দিচ্ছি। অবশ্যই যে ডেটে এক্সাম দিয়েছেন সবার মনে থাকা কথা, যদি মনে না থাকে সেই ক্ষেত্রে কোথায় পাবেন। সো আরেকটু নিচে আমরা দেখে আসি, ইপিএস টপিকের আন্ডারে আরও আছে স্কোর। রিডিংয়ে আপনি কত স্কোর পাইছেন এবং লিসেনিংয়ে আপনি কত স্কোর পাইছেন, টোটাল স্কোর কত এবং অ্যাভারেজ স্কোর কত। ঠিক আছে, অ্যাভারেজ স্কোর কত। সো এই তিনটা হিসাব এইগুলা কোথায় পাবেন, রিডিংয়ে কত পাইছেন, লিসেনিংয়ে কত পাইছেন, টোটাল কত পাইছেন, কত তারিখে এক্সাম দিয়েছেন, এই তিনটা চারটা প্রশ্নের একটা সলিউশন। সেটা হচ্ছে আমি গুগল আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো আপনাদের জন্য। আপনারা লিঙ্কটা একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এরকম একটি ইন্টারফেস আসার পরে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন ইপিএস টপিক। সো ইপিএস টপিক আপনাদের যে আইডিটা দেখালাম ওই আইডিটা, ইপিএস টপিক আইডিটা এখানে বসাই দিবেন। সো এখানে বসানোর পরে ইপিএস টপিক আইডিটা এখানে বসানোর পরে এখানে ভিউ অপশন দেখতে পাচ্ছেন। সো এই ভিউ অপশনের উপর একটা ক্লিক দিবেন। সো এই ভিউ অপশনের উপর একটা ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন সুন্দর করে আপনার রেজাল্ট, এখানে আপনার ইন্ডাস্ট্রি, এখানে আপনার এক্সাম ডেট এবং আপনার নাম ডিটেলস চলে আসবে। ঠিক আছে, সো এখানে প্রথম যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রিডিং টেস্টের রেজাল্ট, দ্বিতীয়টা হচ্ছে লিসেনিংয়ের রেজাল্ট এবং টোটালি আপনি কত পেয়েছেন এটা হচ্ছে সেই রেজাল্ট এবং কত তারিখে এক্সাম দিয়েছেন এটা হচ্ছে সেটা। ওকে, সো এখানে দেখুন 2024 সালের 3 মাসের 19 তারিখ, কোরিয়ান সিস্টেম, আগে বছর তারপরে মাস তারপরে তারিখ। ওকে, সো এটাই ছিল সিস্টেম। সো এখান থেকে অবশ্যই দেখে নেবেন, আমি লিঙ্কটা আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আচ্ছা, দেন আমাদের এখানে গেল। সো রিডিং যত আসবে তত এখানে বসাই দিবেন, লিসেনিংয়ে যত আসবে বসাই দিবেন এবং টোটালি যত আসে সেটা এখানে বসাই দিবেন এবং অ্যাভারেজে টোটালটা 2 দিয়ে ভাগ করে যেটা আসে সেটা এখানে দিয়ে দেবেন। ওকে, ভোকেশনাল স্কুল এবং
ভোকেশনাল স্কুল, আপনি যদি ভোকেশনাল কোনো ট্রেনিং সেন্টার থেকে কোনো লেভেল কমপ্লিট করে থাকেন বা কোনো ট্রেনিং করে থাকেন, সেক্ষেত্রে এখানে সেটা বসাতে পারেন। এটা আসলে ইম্পর্টেন্ট কিছু না, আপনি কোনো কিছু না করে থাকলে এটা স্কিপ করে চলে আসবেন। সো ল্যাঙ্গুয়েজ, সো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আপনি কতটুকু পারেন, সো এক্সিলেন্ট দেওয়া দরকার নেই, গুড দিয়ে রাখবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি যতটুকু পারেন ততটুকু দিয়ে রাখবেন। যদি মোটামুটি একটু হালকা পাতলা পারেন সেক্ষেত্রে পোর দিয়ে রাখবেন, আর একটু ভালো পারলে গুড দিবেন, আর খুব এক্সপার্ট হলে এক্সিলেন্ট দিবেন। দেন আদার্স ল্যাঙ্গুয়েজ, অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি আপনি পেরে থাকেন, আরবি বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ, সো সেইটা এখানে বসায় দিতে হবে। হ্যাঁ, এটা এখানে থাকবে না হিন্দিটা, সো এখানে বসায় দিবেন, বসায় দিয়ে এখানে গুড দিয়ে দিবেন বা এক্সিলেন্ট আপনি যতটুকু পারেন। সো এগুলা কিন্তু কোনো ঘরগুলো ফিল আপ থাকবে না, হ্যাঁ, এগুলা সবই এডিটেবল। সো ঘরগুলো আমি ফিল আপ করে রাখছি, সো আপনারা সব কিছু সুন্দর মতো ফিল আপ করে নেবেন। সো আপনি যে ল্যাঙ্গুয়েজ যে পারেন এক্সিলেন্ট, সেটার উপরে যদি কোনো সার্টিফিকেট বা লাইসেন্স থাকে, সো সেটা আপনি এখানে দিতে পারেন। সো এগুলোর চাপ নেওয়ার কিছু নেই, স্কিপ করে যাবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এনি কান্ট্রি, আপনি যদি আদার্স কোনো কান্ট্রিতে আপনার কাজ করার এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেই ক্ষেত্রে সেই কান্ট্রির নেম, ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ট্রেন অফ এমপ্লয়মেন্ট, কত মাস পর্যন্ত কাজ করেছেন, এগুলোর ডিটেলস এখানে দিতে হবে। সো এটা গেল। দেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন কোরিয়া, কোরিয়াতে যদি এর আগে কাজ করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে ইয়েস দিবেন, না হলে নো দিয়ে দিবেন। ওকে, দেন এখানে নো দিলে আপনার এখানে আর কিছু বসাতে হবে না। ওকে, দেন এখানে নেম অফ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সো আপনি জাস্ট লাস্ট যেই ভার্সিটি থেকে আপনার পড়াশোনা শেষ করছেন, সো ওইটা এখানে দিয়ে দিবেন, স্কুল বা কলেজ, ভার্সিটি এখানে দিয়ে দেন আপনার যেই অ্যাড্রেসটা স্কুল বা কলেজের, সেটা জেলা এবং বিভাগ উল্লেখ করে দিয়ে দিবেন। দেন এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশনে ফুল নেম দিবেন প্রথমে, সেটা হচ্ছে আপনি এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্টে উপরে যে নাম্বারগুলো দিচ্ছেন তাদের ছাড়া অন্য কোনো একটা নাম্বার দিয়ে দিবেন এখানে। যেমন আপনার রিলেশনে আপনার ভাই হতে পারে, আপনার চাচা হতে পারে, হ্যাঁ, সো তাদের বিশেষ করে মেয়েদেরকে এখানে এড়িয়ে যাবেন, মেয়েদের নাম্বার দিবেন না ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে। সো তারপরে এখানে কান্ট্রি অবশ্যই বাংলাদেশি হতে হবে। দেন টেলিফোন নাম্বার, অর্থাৎ ফোন নাম্বারটা তার এখানে কান্ট্রি কোড সহকারে টোটাল ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেন তারপরে নিচের ঘরে এখানে আছে রিলেশনশিপ টু ইউ, অর্থাৎ ইমার্জেন্সি কন্ট্যাক্টে যে মানুষটাকে দিছেন, যার নাম এবং ফোন নাম্বার, ওনার সাথে আপনার সম্পর্ক কি, যদি ভাই হয় তাহলে ব্রাদার, বোন হলে সিস্টার, হ্যাঁ, এখানে দিয়ে দিবেন। ওকে, এটাই। দেন এখানে বলতেছে যদি আপনি অন্য কোনো নাম ইউজ করতে চান কোরিয়াতে, সেই ক্ষেত্রে আপনার এখানে ইয়েস দিবেন বা অথবা নো। সো এখানে দরকার নাই, এখানে জাস্ট নো দিয়ে দিবেন। এগুলো যেগুলো আছে, আপনার যদি একাধিক দেশের সিটিজেন হয়ে থাকেন বা নাগরিক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিয়ে ইনফরমেশন দিতে হবে। সো তারপরে যদি আপনি অন্য কোনো দেশের আপনার পাসপোর্ট থাকে, সেই ক্ষেত্রে আপনার এখানে ইয়েস দিয়ে ডিটেলসগুলো এখানে দিতে হবে। সো এগুলো আমি মনে করি সবগুলা নো দিয়ে দিবেন, চারটায় এখানে নো দিয়ে দিবেন। সো দেন তারপরে আপনার যদি লাস্ট 5 বছরের ভেতরে কোরিয়াতে ভিজিট করার এক্সপিরিয়েন্স থাকে বা ট্রাভেল করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি ইয়েস দিয়ে আপনার ভিজিট ইনফরমেশন দিতে হবে। সো এটাও দরকার নাই আমি মনে করি। তারপরে আপনি যদি লাস্ট 5 বছরের ভিতর কোরিয়া ছাড়া অন্য আদার্স যে কোনো কান্ট্রিতে ভিজিট করে থাকেন, সেই ক্ষেত্রে ইয়েস দিয়ে আপনাকে ইনফরমেশন দিতে হবে। ঠিক আছে, সো এগুলা কোনো কিছু প্রয়োজন নেই, আপনি জাস্ট এখানে নো দিয়ে চলে যাবেন। দেন এখানে আপনি যদি ম্যারিড দিয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি বিবাহিত হন, সেই ক্ষেত্রে আপনার এখানে লাস্ট ইনফরমেশনগুলো আপনার ওয়াইফের নাম, হ্যাঁ, গিভ নেম, তারপরে ডেট অফ বার্থ, তারপরে ন্যাশনালিটি, জাতীয়তা, তারপরে অ্যাড্রেস, তারপরে কন্ট্যাক্ট নম্বর। সো এগুলা এখানে ইনফরমেশনগুলো দিয়ে দিবেন যদি আপনি ম্যারিড হয়ে থাকেন, সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর ডু ইউ হ্যাভ চিলড্রেন, আপনার যদি সন্তান থাকে
বা সেই ক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিবেন। ইয়েস দিয়ে আপনার নাম্বার অফ চিলড্রেন, আপনার কতজন সন্তান আছে সেই ক্ষেত্রে 0 দিয়ে সংখ্যাটা উল্লেখ করবেন। যদি 5 জন হয় 0 দিয়ে 5 উল্লেখ করবেন, যদি 2 জন হয় 0 দিয়ে 2 উল্লেখ করবেন। ওকে, সো এটাই আর কি। দেন আপনি কোন সেন্টার থেকে আসলে কোরিয়ান ভাষাটা শিখছেন সেন্টারের নামটা দিয়ে দিবেন। আমি শিখছি AKLC একাডেমি, সো এখানে AKLC একাডেমির নামটা দেওয়া আছে এবং ওই কোরিয়ান সেন্টারের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। অ্যান্ড আপনার টিচারের কন্ট্যাক্ট নাম্বার, যে স্যারের কাছে শিখছেন স্যারের নাম্বারটা দিয়ে দিবেন এবং এই ভাষা শেখার কস্টিং হিসাবে আপনি কত টাকা খরচ করছেন সেই ক্ষেত্রে আপনি এখানে উল্লেখ করে দিবেন কস্টিং আপনার কত গেছে। আপনি যদি ইউটিউব দেখে শিখে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি এখানে ইন্টারনেট দিয়ে দিতে পারেন, ঠিক আছে, সেন্টার দেওয়া দরকার নাই। ওকে, ইন্টারনেট দিয়ে দিবেন। দেন তারপরে এখানে আপনার ওই টিচারের মেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। যদি সেন্টার থেকে শিখেন সেই ক্ষেত্রে আপনার এগুলো প্রয়োজন হবে। দেন তারপরে এখানে একটা সিগনেচার দিতে হবে। সো সিগনেচারটা কিভাবে দিবেন, সিগনেচারটা দেওয়ার সিস্টেম হচ্ছে আপনি জাস্ট আপনার মোবাইলে একটা ছবি উঠাবেন, ছবি উঠে ছবিটা ক্রপ করবেন, ক্রপ করে জাস্ট সিগনেচার যতটুকু অংশ এই অংশটুকু কেটে নেবেন। কেটে নেওয়ার পরে ওইটা ওই ল্যাপটপে যেখান থেকে আপনি ইনফরমেশনগুলো এডিট করবেন এই ছবির উপরে ক্লিক দিয়ে রাইট বাটন ক্লিক দিয়ে এখানে ডাবল ক্লিক দিয়ে রাইট বাটনে আসলে আপনার ছবিটা রিপ্লেস করার একটা অপশন পাবেন। এখন আসতেছে না, সো এটা রিপ্লেস করার একটা অপশন আসবে। সো রিপ্লেস করার অপশন আসলে আপনারা ছবিটা এখান থেকে রিপ্লেস করে নেবেন, অথবা এখানে ডাইরেক্ট আপনারা ক্লিক দিবেন। একটা ক্লিক দেওয়ার পরে এখানে ইনসার্ট থেকে এখানে ইমেজ অ্যাড করার একটা, এই যে পিকচার অ্যাড করার একটা অপশন আছে। হ্যাঁ, সো এইখান থেকে আপনারা আপনাদের পিকচারটা অ্যাড করে নেবেন। দেন তারপরে আপনি কত তারিখে আসলে কাজটা করছেন বা আপনার সিগনেচারটা করছেন, এই ইনফরমেশনটা কত তারিখে পাঠাচ্ছেন সেই ডেটটা এখানে উল্লেখ করে দেবেন। সো এই ছিল আমাদের মোটামুটি ডিটেলস। সো তারপরে আমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের আর বাকি বাকি যে ইনফরমেশনগুলো আছে এগুলোর জন্য আপনি জাস্ট স্ক্যান করে নেবেন। যেমন আপনার পাসপোর্টটা, যেন পাসপোর্ট সাইজ ছবি, আর আপনার সিভিল সার্জন কর্তৃক অনুমোদন প্রাপ্ত আপনার হচ্ছে মেডিকেল সার্টিফিকেটটা। দেন এগুলো স্ক্যান করে নিয়ে জাস্ট আপনি বুয়েসেল নির্ধারিত সাইজ অনুযায়ী রিসাইজ করে নেবেন। রিসাইজটা কিভাবে করবেন, আপনি গুগলে চলে যাবেন, গুগল ক্রোম বা একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে এখানে জাস্ট লিখবেন যে ইমেজ কম্প্রেস ওয়ার্ড ফাইল কম্প্রেস। সো এখানে লিখবেন ইমেজ কম্প্রেসর। হ্যাঁ, এটা লেখার সাথে সাথে আপনার কাছে অনেকগুলো সাইট চলে আসবে। তো সাইট আসার পরে এখান থেকে ইমেজ কম্প্রেস প্রথম 2-3টা ওয়েবসাইট, খুবই ভালো ওয়েবসাইট, সমস্যা নেই। গুগল অ্যাড যদি কোনো স্পন্সর করে থাকে সেইটা বাদে যতগুলো সাইট আসবে সেই সাইটগুলোই আপনারা ইউজ করতে পারবেন। সো এখানে ইমেজ কম্প্রেসর এটাই ক্লিক দিবেন। দেন এখানে আপনার ফাইলটা আপলোড ফাইলে এসে আপনি জাস্ট ফাইলটা আপলোড করে দেবেন। সো আপলোড করে দেওয়ার পরে এখানে আপনার অপশন আসবে যে কত সাইজ ছিল এবং কত সাইজে এটা কম কত হচ্ছে। সো এখানে তারপরে আপনি দেখে নিতে পারবেন যে আপনার কত সাইজ আসছে। দেন তারপরে ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, এটাই ছিল আর কি ইমেজ সাইজ কমানোর অপশনটা। দেন 4টা ফাইল একত্র করে সুন্দর করে আপনারা মেইল অপশনে গিয়ে বুয়েসেলের ইমেইল অ্যাড্রেসে মেইলটা করে দিবেন। দেন মেইল করা নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে, কারো কোনো কোশ্চিন থাকে, সেক্ষেত্রে আমাকে আমার ইনফরমেশন, বাকি কোনো ইনফরমেশনের জন্য আপনি আমারে পার্সোনালি নক দিবেন। আমি আমার জায়গা থেকে যতটুকু পারে আপনাদের হেল্প করার চেষ্টা করব। ওকে, সো জব ফ্রম প্রনের আচ্ছা, লাস্ট যে বিষয়টার জন্য নক দিলাম, লাস্ট একটা বিষয়, সেটা হচ্ছে যদি আপনারা ওইখানে ছবি অ্যাড করে নিতে চান আপনাদের জব অ্যাপ্লিকেশনে, অবশ্যই ছবিটা অ্যাড করে নেবেন এবং নিচে সিগনেচারটা মাস্ট বি অ্যাড করবেন। দেন তারপরে আপনারা সুন্দর করে
ফাইলটা যদি 50 কেবির উপরে থাকে দেন সেমভাবে আপনারা গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে আপনারা জাস্ট ওয়ার্ড কম্প্রেসর, হ্যাঁ, ওয়ার্ড ফাইল কম্প্রেসর লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম কিছু ওয়েবসাইট চলে আসবে। সো এখান থেকে প্রথম অথবা দ্বিতীয় এই দুইটা যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে সিলেক্ট ফ্রম কম্প্রেস, এখান থেকে আপনার ওয়ার্ড ফাইলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এরা অটোমেটিক্যালি আপনার সাইজের কেবিটা কমায় দেবে। দেখুন এখানে 42 কেবি থেকে 34 কেবিতে কমায় দিচ্ছে, ঠিক আছে। সো আপনার ফাইলটা যখন 400 কেবি বা 200 কেবি থাকবে তো ওইখান থেকে 50 কেবি, 34 কেবি, 80 কেবি এরকম কমায় দেবে, ঠিক আছে। সো একবার প্রথমে কম্প্রেস করবেন, তারপরে যদি 50 কেবির নিচে না আসে সেই ক্ষেত্রে পুরা ডকুমেন্টটা আপনার ওয়ার্ড ফাইল থেকে একবার কপি করে নিউ একটা উইন্ডো ওপেন করে ওইখানে আবার পেস্ট করে দেন সেভ করবেন। আশা করি আপনার ফাইলের সাইজটা কমে যাবে। আর যদি কোনো ইনফরমেশন ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে আসলে খুব এক্সট্রা প্যারা নেওয়ার কিছু নাই, টেনশনের কিছু নাই। এই ক্ষেত্রে বোএসএল থেকে আপনারে নক দিবে বা যে কোনোভাবে SMS এর মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার ইনফরমেশনটা কারেকশন করে নেবে। সো এই জন্য প্যারা নেওয়ার কিছু নাই। সো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।